হ্যালো স্টুডেন্ট, স্টুডেন্ট তোমাদের জন্য নিয়ে এসেছে ফার্স্ট আরম্ভ ব্যাচ। তোমরা যারা এনরোল করতে চাও তোমরা স্টুডেন্ট অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, সেখান থেকে তোমরা এনরোল করতে পারবে। স্টুডেন্ট সম্পূর্ণ বেঙ্গলি মিডিয়ামের ছাত্র ছাত্রীদের জন্য তৈরি। তো অপেক্ষা কিসের স্টুডেন্ট, তোমরা এক্ষুনি প্লে স্টোরে যাও, স্টুডেন্ট অ্যাপটি ডাউনলোড করে নাও এবং এনরোল করে নাও। আরম্ভ ব্যাচ স্টার্ট হতে চলেছে 20 আগস্ট থেকে। হ্যালো স্টুডেন্ট, আমি মানস বেরা, স্টুডেন্ট অ্যাপে গণিত টিচার। তোমরা যারা নতুন এসেছো তোমরা প্লে স্টোরে যাও, সেখান থেকে স্টুডেন্ট অ্যাপটি ডাউনলোড করে নাও। স্টুডেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরো নতুন নতুন ফ্রি ভিডিও দেখার জন্য স্টুডেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। স্টুডেন্ট সম্পূর্ণ বেঙ্গলি মিডিয়ামের ছাত্র ছাত্রীদের জন্য তৈরি। তো দেরি না করে এক্ষুনি প্লে স্টোরে যাও, স্টুডেন্ট অ্যাপটি ডাউনলোড করে নাও। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা যে বিষয় শিখব সেটা হচ্ছে ক্লাস 11 এর একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক জ্যামিতি। দেখো, এই স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে তোমরা আগেই অবহিত ছিলে। ক্লাস 9 এ যখন পড়তে তোমরা ক্লাস 9 এ স্থানাঙ্ক জ্যামিতিটা কিছুটা শিখেছো, যে কোনো দুটো বিন্দু দিয়ে কিভাবে দূরত্ব নির্ণয় করবে, দুটো বিন্দু থেকে কিভাবে মধ্যবিন্দু নির্ণয় করবে, বা দুটো বিন্দু বা একটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুর সাহায্যে তোমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করবে, কিংবা তিনটে বিন্দু একই সরলরেখায় অবস্থিত কিনা বা সমরেখ কিনা, সে বিষয়টা নিয়ে তোমরা ক্লাস 9 এ শিখে গেছো কিছুটা। ক্লাস 10 এ তোমাদের কোঅর্ডিনেট স্থানাঙ্ক জ্যামিতি ছিল না, কিন্তু ক্লাস 11 এ তোমাদেরকে কোঅর্ডিনেট স্থানাঙ্ক জ্যামিতি শিখতে হবে, এবং সেটা 2 ডাইমেনশন। 2 ডাইমেনশন মিন্স 2D জিওমেট্রি। 2D জিওমেট্রি মিন্স কি, আমরা হচ্ছে দুটো অ্যাক্সিস এর সাপেক্ষে যে কোনো বিন্দুর অবস্থান, যে কোনো বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব, যে কোনো বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক, সেই দুটো বিন্দুর সাহায্যে কিভাবে সরলরেখা তৈরি হয় সেই সম্পর্কে আমরা শিখব। দেখো, এই ক্লাস 11 এ তোমাদের শুধুমাত্র 2D জিওমেট্রি আছে। ক্লাস 12 এ যখন উঠে যাবে তোমরা 3D জিওমেট্রি পাবে। তোমাদের x অ্যাক্সিস, y অ্যাক্সিস, z অ্যাক্সিস, তিনটে অ্যাক্সিসের সাপেক্ষে যে কোনো বিন্দুর অবস্থান, সরলরেখার সমীকরণ ইত্যাদি তোমরা পেয়ে যাবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো আমরা যেটা পাবো সেটা হচ্ছে ক্লাস 11 এর যে স্থানাঙ্ক জ্যামিতি, ওই স্থানাঙ্ক জ্যামিতির উদ্ভাবন কে করেছিলেন। তোমরা ক্লাস 8 এ যখন লেখচিত্র করতে গ্রাফস, সেই গ্রাফে তোমরা শিখেছিলে যে লেখচিত্রের জনক হচ্ছে রেনে দেকার্তে। ঠিক আছে, ঠিক আছে। এবার স্থানাঙ্ক জ্যামিতির জনক তিনি হচ্ছেন স্থানাঙ্ক জ্যামিতির জনক রেনে দেকার্তে। রেনে দেকার্তেকে কেন স্থানাঙ্ক জ্যামিতির জনক বলা হয়? স্থানাঙ্ক জ্যামিতি হলো গণিতের প্রাচীনতম শাখাগুলির মধ্যে অন্যতম। ঠিক আছে, রেনে দেকার্তে স্থানাঙ্ক জ্যামিতির জনক রূপে অভিহিত করা হয়। রেনে দেকার্তের ল্যাটিন নাম হচ্ছে রেনেটাস কার্তেসিয়ান। সেই যেহেতু তার নাম কার্তেসিয়ান, সেই কার্তেসিয়ানের নাম অনুসারে স্থানাঙ্ক জ্যামিতিকে কার্তেজীয় জ্যামিতিও বলা হয়। রেনে দেকার্তের যে স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে যে প্রথম বইটা লিখেছিলেন সেটা হচ্ছে লা জিওমেট্রিক। গ্রন্থটি 1637 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কথিত আছে 1619 খ্রিস্টাব্দে যখন তিনি দানিয়ারু নদীর তীরে অবস্থিত একটি ছোট্ট গ্রামে অবসর যাপনকালে তিনি জ্যামিতিক সমস্যা সমাধানে বীজগণিতের ব্যবহার সম্বন্ধে স্বপ্ন দেখেন। তিনি প্রথম ভেবেছিলেন যে জ্যামিতিক সমস্যাকে কিভাবে বীজগণিতের মাধ্যমে সমাধান করা যায়। পরবর্তীকালে এই ধারণা অনুযায়ী ক্রমশ স্থানাঙ্ক জ্যামিতি উদ্ভাবন করেন তিনি। দেখো, তোমরা হচ্ছে লম্ব স্থানাঙ্ক জ্যামিতি বা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট জিওমেট্রি, এটা তো সম্পর্কে তোমরা কিভাবে জানবে, এটা তোমরা ক্লাস 9 এও কিছুটা শিখেছো, যে
আমরা এক্সেস গুলোকে দেখে নিই। এক্সিস অক্ষ, আমরা জানি এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর উপরেরটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওয়াই ড্যাশ দ্বারা হচ্ছে ওই অ্যাক্সিসের ঋণাত্মক দিককে সূচিত করা হয়, তাই এখানটাতে আমরা পাবো এক্স ড্যাশ। এক্স ড্যাশ দ্বারা এক্স অ্যাক্সিসের ঋণাত্মক দিকটাকে সূচিত করা হয়। এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস পরস্পরকে লম্বভাবে যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে মূল বিন্দু ও। ওকে স্টুডেন্ট, এবার আমরা জানি কি এই দুটো অ্যাক্সিসের টোটাল 4টে পার্ট থাকে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট এন্ড ফোর্থ পার্ট। তাহলে আছে ফার্স্ট কোয়াড্র্যান্ট। ফার্স্ট কোয়াড্র্যান্ট এটা হচ্ছে প্রথম পার্ট, ফার্স্ট কোয়াড্র্যান্ট। এটা আছে দ্বিতীয় পার্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট। এটা হচ্ছে তৃতীয় পার্ট, থার্ড কোয়াড্র্যান্ট। আর এটা হচ্ছে চতুর্থ পার্ট, ফোর্থ কোয়াড্র্যান্ট। ফোর্থ কোয়াড্র্যান্ট। এই যে প্রত্যেকটা তলকে কার্তেসীয় তল বলা হয়। যেহেতু বিজ্ঞানী লেনেভে কার্তে আবিষ্কার করেছেন, সেই জন্য এখানে প্রত্যেকটা তলকে কার্তেসীয় তল বলা হয়। দেখো এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। যেদিকে ঘড়ির কাঁটার অভিমুখ তার বিপরীত দিকে ঘুরছে, তার মানে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে প্রত্যেকটা পাদে একটা নির্দিষ্ট স্থানাঙ্ক থাকবে। প্রথম পাদটার স্থানাঙ্ককে আমরা কি বলা হয়? প্রথম পাদটার স্থানাঙ্ক হচ্ছে প্লাস কমা প্লাস। এখানে দুটো বিন্দুরই স্থানাঙ্ক হচ্ছে ধনাত্মক। সেকেন্ড পাদটাকে হচ্ছে আমাদের মাইনাস কমা প্লাস, মাইনাস কমা প্লাস। তৃতীয় পাদের চিহ্ন হচ্ছে মাইনাস কমা মাইনাস। আর চতুর্থ পাদের চিহ্ন হচ্ছে প্লাস কমা মাইনাস। এগুলো তোমরা হচ্ছে ক্লাস 9 এ অভিহিত হয়েছিলে। এটাই হচ্ছে লম্ব স্থানাঙ্ক। যদি কোনো আমরা একটা বিন্দু লিখি, কোন একটা বিন্দু আমি পি বিন্দু স্থানাঙ্ক লিখছি x, y, তাহলে এই যে x, y আমরা বিন্দুর স্থানাঙ্ক লিখলাম, এখানে x হচ্ছে কি ভুজ এবং y হচ্ছে কোটি। তাহলে x হচ্ছে ভুজ, x কে আমরা ভুজ দ্বারা অভিহিত করব, এটা হচ্ছে ভুজ। এবং y টা হচ্ছে কি, y হচ্ছে কোটি। এবার আমরা বিন্দু স্থানাঙ্ক দেখে সেই বিন্দুটাকে বলে দিতে পারবো যে এই বিন্দুটা কোন পাদে আছে। যদি আমি দেখো আমি একটা বিন্দু স্থানাঙ্ক লিখছি -3,5, সংখ্যা দেখার দরকার নেই, চিহ্ন দেখবো। দেখো ভুজের চিহ্ন মাইনাস, কোটির চিহ্ন প্লাস, তাহলে মাইনাস কমা প্লাস কোন পাদের চিহ্ন হয়? দ্বিতীয় পাদের চিহ্ন। তাহলে আমরা বলে দিতে পারবো যে -3,5 বিন্দুটি দ্বিতীয় পাদে অবস্থিত বা সেকেন্ড কোয়াড্র্যান্টে অবস্থিত। ওকে, যদি আমি একটা বিন্দু স্থানাঙ্ক লিখি -3, -4, দেখো ভুজ এবং কোটি দুটোই চিহ্ন কিন্তু ঋণাত্মক। যেহেতু দুটোই চিহ্ন ঋণাত্মক, সেই জন্য আমরা চিহ্ন দেখে বলে দিতে পারবো যে এই বিন্দুটি থার্ড কোয়াড্র্যান্টে অবস্থিত। যেহেতু তোমাদের এটা ক্লাস 9 এ করে এসেছো, সেই জন্য তোমাদের অসুবিধা কিছু হবে না। আমরা শুধু মেমোরাইজ করে নেব যে আমাদের পুরনো জিনিসগুলো মনে আছে কিনা। আমরা যদি ভুলে যাই, আমরা এখানে মেমোরাইজ করে নেব, আবার মনে চলে আসবে। নেক্সট কিছু গুরুত্বপূর্ণ সূত্রাবলী আমরা এখানে পড়ে নেব। দেখো এই সূত্রগুলো তোমরা ক্লাস 9 এও কিছুটা শিখেছো দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে। এখানে সেই সূত্রগুলো ব্যবহার এই যে নেক্সট অধ্যায়গুলো থেকে অবশ্যই পাবে, অবশ্যই। সেই জন্য সেই সূত্রগুলোকে আমরা আরেকবার মেমোরাইজ করে নিচ্ছি।
যে মূল বিন্দু থেকে কোনো বিন্দু স্থানাঙ্ক x, y এর দূরত্ব কত হবে। দেখো আমরা যদি কোনো গ্রাফ আঁকি, কোয়াড্রেন্টটা যদি আঁকি x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস, দেখো এটা আমাদের x, এটা x ড্যাশ, এটা y এবং এটা y ড্যাশ। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো এটা তো মূল বিন্দু স্থানাঙ্ক, এটা তো মূল বিন্দু, এটা তো মূল বিন্দু, এটা ও বিন্দু, এটা ও দ্বারা অভিভূত করা হচ্ছে। আমি এখানে কোন একটা বিন্দু রয়েছে P, ওই P বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x, y। তাহলে এই যে O থেকে P, এই যে OP, এই দূরত্বটা তো হচ্ছে মূল বিন্দু থেকে OP বিন্দু দূরত্ব। তাহলে এই OP দূরত্বটা কত হবে দেখো, আমরা যদি P বিন্দু থেকে সোজাসুজি একটা লম্ব টানি Q, তাহলে দেখো O থেকে Q এটা হচ্ছে x ভুজ এবং P থেকে Q এটা হচ্ছে y কোটি। তাহলে মূল বিন্দু থেকে যে কোনো বিন্দু দূরত্ব Px, y দূরত্ব কত হবে, √x² + y²। কারণ দেখো এটা তো অতিভুজ, এই অতিভুজ নির্ণয়ের সূত্র কি, √লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারবো যে OP দূরত্ব √x² + y²। এখানে ছোট করে রুট দেওয়া আছে, মানে এটা পুরোটা স্কয়ার রুট, পুরোটা স্কয়ার রুট আছে, √x² + y²। ওকে স্টুডেন্ট, বুঝা গেল। নেক্সট, P বিন্দু স্থানাঙ্ক x1, y1 এবং Q বিন্দু স্থানাঙ্ক x2, y2 বিন্দুদ্বয়ের মধ্যে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। দেখো এখানে যদি আমি একটা লাইন টানি, যে কোনো একটা সরলরেখা, ধরো না এখানে একটা বিন্দু রয়েছে P, এখানটা একটা বিন্দু রয়েছে Q, এই P এবং Q এর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। দেখো P বিন্দু স্থানাঙ্ক x1, y1 এবং Q বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x2, y2। তাহলে P এবং Q বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে, স্কয়ার রুট অফ, পুরোটা রুট আসবে, স্কয়ার রুট অফ P বিন্দু স্থানাঙ্ক যেহেতু আমাদের x1, y1 এবং Q বিন্দু স্থানাঙ্ক যেহেতু x2, y2, তাহলে P এবং Q এর মধ্যে ডিসটেন্স, দূরত্বটা কি আসবে, দুটো বিন্দুর ভুজের বিয়োগফল। দেখো প্রথম বিন্দুর ভুজ হচ্ছে x1, দ্বিতীয় বিন্দুর ভুজ হচ্ছে x2, তাহলে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস দুটো বিন্দুর কোটির বিয়োগফল y1 - y2, তাহলে y1 - y2 তার হোল স্কয়ার। তাহলে আমরা দেখছি যে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে দুটো বিন্দুর ভুজের বিয়োগফল তার স্কয়ার প্লাস দুটো বিন্দুর কোটির বিয়োগফল তার স্কয়ার। তাহলে দেখো x1 - x2 তার হোল স্কয়ার যা আসবে, x2 - x1 তার হোল স্কয়ারও একই সংখ্যা আসবে। সেই জন্য কখনো কখনো x1 - x2 লেখা হয় বা কখনো কখনো x2 - x1 লেখা হয়, দুটোই কিন্তু একই ব্যাপার, অ্যানসার একই আসবে। যে কোনো বইয়ে, যে বইতে যেভাবে অ্যানসার লেখা থাকবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট দেখছি, মনে করি P বিন্দু স্থানাঙ্ক x1, y1, Q বিন্দু স্থানাঙ্ক x2, y2 দুটি প্রদত্ত বিন্দু, যেখানে যে যদি R বিন্দুতে P ও Q সরলরেখাংশ m:n অনুপাতে অন্তর্বিভক্ত হয়, তাহলে R বিন্দু স্থানাঙ্ক কত হবে। দেখো আমরা একটা ছবিটা একে বোঝার চেষ্টা করি। আমরা এখানটায় ছবিটা এঁকে নিই। একটা সরলরেখা, ও বেঁকে আছে, এক মিনিট।
একটা সরলরেখা ধরে নাও এখানে বিন্দুটা হচ্ছে পি বিন্দু, এখানে বিন্দুটা হচ্ছে কিউ বিন্দু। পি এবং কিউ এর মাঝখানটায়, ধরে নাও মাঝখানে, ঠিক মাঝখানটায় নয়, মাঝখান থেকে দূরে এখানে কোন একটা বিন্দু আছে আর বিন্দু, যেখানে পি থেকে কিউ এই যে দূরত্বটা, পি থেকে কিউ এই দূরত্বটা হচ্ছে এম, এবং এই পি থেকে আর এই দূরত্বটা হচ্ছে এম, এবং আর থেকে কিউ এই দূরত্বটা হবে এন। তাহলে দেখো যেহেতু m is to n অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, আমরা ধরে নিচ্ছি পি আর দূরত্বটা m এবং r থেকে q দূরত্বটা আছে n। তাহলে যেহেতু যদি r বিন্দু p এবং q সরলরেখাংশকে m is to n অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে r বিন্দু স্থানাঙ্ক কি হবে? তাহলে r বিন্দু স্থানাঙ্ক হবে r is equal to mx2 plus nx1, mx2 plus nx1 divided by m plus n। দেখো p বিন্দু স্থানাঙ্ক তো কত আছে? p বিন্দু স্থানাঙ্ক তো x1, y1, এবং q বিন্দু স্থানাঙ্ক কত দেয়া রয়েছে? x2, y2। তাহলে দেখো m গুণিতক x2, তাহলে m গুণিতক x2 হয়েছে প্লাস n গুণিতক x1, nx1 ডিভাইড বাই m প্লাস n। এই যে যেহেতু m is to n অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, সেই জন্য m আর n এর যোগফলটা নিচে আসবে। সেম কেস এখানটাতে আসবে, my2 প্লাস ny1 ডিভাইডেড বাই m প্লাস n। m এর সাথে y2 গুণ হবে my2, n এর সাথে y1 গুণ হবে ny1 ডিভাইড বাই m প্লাস n। তাহলে দেখো কোন বিন্দু, যে কোনো একটা মানে কোন একটা বিন্দু যদি m is to n অনুপাতে অন্তর্বিভক্ত হয়, তাহলে সেই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র mx2 plus nx1 divided by m plus n, my2 plus ny1 divided by m plus n। যদি অন্তর্বিভক্ত হয় তাহলে দেখো চিহ্নটা আসবে মাঝখানে প্লাস, আর যদি বহির্বিভক্ত হয় তাহলে এই মাঝখানে যোগ চিহ্নটা হয়ে যাবে মাইনাস। মাঝখানে যোগ চিহ্নটা মাইনাস করে দিলে আমরা পেয়ে যাব, যদি বহির্বিভক্ত হয় তাহলে সেক্ষেত্রে আর বিন্দু স্থানাঙ্ক কত হবে। নেক্সট, যদি আর বিন্দুটা PQ সরলরেখার মধ্যবিন্দু হয়, দেখো একটা PQ সরলরেখা টানছি, এখানে P বিন্দু, এখানটায় Q বিন্দু, এবং R বিন্দুটা ঠিক P ও Q এর মধ্যবিন্দু, মানে ঠিক মাঝখানটায় রয়েছে। দেখো P বিন্দু স্থানাঙ্ক তো আমরা জানি x1, y1, তাহলে P বিন্দু স্থানাঙ্ক হবে x1, y1, Q বিন্দু স্থানাঙ্ক হবে x2, y2, তাহলে R বিন্দু স্থানাঙ্ক কত হবে? যেহেতু R বিন্দুটা P এবং Q এর মধ্যবিন্দু, ঠিক মাঝখানে অবস্থিত, সেই জন্য দেখো x1 plus x2 whole divided by 2, x1 plus x2 whole divided by 2 এবং y1 plus y2 whole divided by 2, এটাই হবে R বিন্দুর স্থানাঙ্ক। এটাই হবে R বিন্দুর স্থানাঙ্ক, R বিন্দুর স্থানাঙ্ক। এটাই হবে আর বিন্দু স্থানাঙ্ক। ওকে স্টুডেন্ট, এবার নেক্সট, যদি আর বিন্দু পি ও কিউ রেখাংশকে m is to n অনুপাতে বহির্বিভক্ত করে,
বহির্বিভক্ত মিন্স, দেখো আমরা যদি ছবিতে দেখি বহির্বিভক্ত করে, এটা PQ যে কোনো রেখাংশ, এখানে P বিন্দু স্থানাঙ্ক রয়েছে, এখানটায় Q বিন্দু রয়েছে, R বিন্দুটা কিন্তু PQ রেখার বাইরে রয়েছে, R বিন্দু কিন্তু PQ রেখার বাইরে রয়েছে, যেখানে P থেকে Q পুরোটা হচ্ছে M এবং Q থেকে R পুরোটা হচ্ছে N। তাহলে দেখো M:N অনুপাতে R বিন্দুতে বহির্বিভক্ত হয়েছে, যেহেতু বহির্বিভক্ত হয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা R বিন্দু স্থানাঙ্ক কত পাবো? mx2 minus nx1 divided by m minus n my2 minus ny1 whole divided by m minus n। এটাই হচ্ছে r বিন্দু স্থানাঙ্ক। যেহেতু বহির্বিভক্ত হয়েছে সেই জন্য এই ক্ষেত্রে এখানে r বিন্দুর স্থানাঙ্কতে মাইনাস পাবো, আমরা r বিন্দু স্থানাঙ্কতে মাইনাস পাবো। একটু আগে বলেছিলাম যখন বহির্বিভক্ত হবে তখন প্লাস, যখন অন্তর্বিভক্ত হবে তখন হবে মাইনাস। ওকে স্টুডেন্ট, নেক্সট এবার হচ্ছে কোন ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয়ের সূত্র। কোন ত্রিভুজের ভরকেন্দ্র আমরা কিভাবে নির্ণয় করব? এখানে আমরা একটা ছোট্ট করে ত্রিভুজ এঁকে নিই, তাহলে আমরা পেয়ে যাব ভরকেন্দ্র কিভাবে আসছে। যে কোনো ত্রিভুজ আঁকলেই হবে। কোশ্চেন এখানে বলে দিয়েছে যে কোন ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক a b c, তাহলে এটা a b c স্থানাঙ্ক, a এটা b এবং এটা হচ্ছে c। দেখো a বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x1, y1। ওকে স্টুডেন্ট, x1, y1। b বিন্দু স্থানাঙ্ক হবে x2, y2। এবং c বিন্দু স্থানাঙ্ক হবে x3, y3। তাহলে দেখো তিনটে শীর্ষবিন্দু একটা ত্রিভুজের, তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। এবার বলো তো ভরকেন্দ্রের স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব? ভরকেন্দ্র কোনটা হয় স্টুডেন্ট? তোমরা ক্লাস 7, 8, 9 এ ভরকেন্দ্রের স্থানাঙ্ক তোমরা জানতে, যে স্থানাঙ্ক জানতে না কিন্তু ভরকেন্দ্রটা কি সেটা তোমরা জানতে। দেখো ভরকেন্দ্রটা কিভাবে বের হয়? ভরকেন্দ্রটা হচ্ছে যে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে যদি বিপরীত বাহুর উপর লম্ব টানা হয়, লম্ব না মধ্যমা, একটা ত্রিভুজের তিনটে মধ্যমা যে বিন্দুতে ছেদ হয় সেই বিন্দুটাই হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র। তাহলে আমরা এখানটায় ভরকেন্দ্র যদি ভেবে নিই, কোন একটা বিন্দু হচ্ছে ভরকেন্দ্র, কারণ উপরের দিকটা বেশি হবে নিচের দিকটা কম হবে। ভরকেন্দ্রকে জি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো কারণ ভরকেন্দ্র হচ্ছে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, তাহলে ভরকেন্দ্রকে জি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে জি বিন্দু স্থানাঙ্ক কত হবে? জি বিন্দু বা ভরকেন্দ্র সমান তিনটে বিন্দুর ভুজের যোগফল। তিনটে শীর্ষবিন্দু আছে a b c, তিনটে শীর্ষবিন্দুর ভুজের যোগফল x1 x2 x3 হোল ডিভাইডেড বাই 3। তিনটে শীর্ষবিন্দুর কোটির যোগফল y1 y2 y3 হোল ডিভাইডেড বাই 3। কেন 3 হচ্ছে? যেহেতু 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, যেহেতু 2:1 মানে হচ্ছে 2 + 1 হয়, সেই জন্য আমাদের এটা হচ্ছে 3 নিচে আসবে। অ্যাকচুয়ালি এখানে মধ্যবিন্দুটা বের করতে হবে, করে a আর d কে 2:1 অনুপাতে বিভক্ত হচ্ছে, অন্তর্বিভক্ত হচ্ছে, সেখানে জি বিন্দু স্থানাঙ্ক আমরা বের করব। কিন্তু অত কিছু পরিশ্রম করার দরকার নেই, যেহেতু আমরা ভরকেন্দ্রের সূত্রটাই জানি, যেহেতু আমরা সূত্র জেনে গেছি, সেই জন্য আমরা একদম সূত্রে বসে দেব। যে কোনো শীর্ষ ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু ভুজের যোগফল বাই 3
এবং কোটির যোগফল বাই 3। এটাই হচ্ছে যে কোনো ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। এটা তো গেল ভরকেন্দ্রের স্থানাঙ্ক। এবার যদি আমাদের মেরু স্থানাঙ্ক এবং কার্তেসীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক বের করতে বলে, দেখো আমরা যে স্থানাঙ্কগুলো লিখেছি সেগুলো সবগুলো কি কার্তেজীয় স্থানাঙ্ক, কারণ আমরা হচ্ছে কার্তেজীয় তলে সব বিন্দুগুলোকে বের করতাম, x, y, p3, 4, 5, 6। মেরু স্থানাঙ্ক কিভাবে হবে? মেরু স্থানাঙ্ক হবে r, থিটা অনুসারে যদি কোনো বিন্দুর অবস্থান পাওয়া যায় তাহলে সেই বিন্দুগুলোকে হচ্ছে মেরু স্থানাঙ্ক বলা হবে। উদাহরণস্বরূপ যদি আমি একটা অ্যাক্সিস এঁকে আমি বলে দিই, আমি শুধু প্রথম পাতায় আঁকছি, বাকিটা আমাদের লাগবে না। এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। এখানে কোন বিন্দু রয়েছে? p বিন্দু। তাহলে দেখো এটা মূল বিন্দু, তাহলে মূল বিন্দু থেকে p বিন্দু পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে o এবং p এর মধ্যে দূরত্ব। দেখো p বিন্দু স্থানাঙ্ক আমরা x, y লিখতে পারি, অথবা p বিন্দু স্থানাঙ্ককে আমরা r, থিটা দ্বারা প্রকাশ করতে পারি। r, থিটা হলে কোনটা r হবে এবং কোনটা থিটা হবে স্টুডেন্ট? দেখো খেয়াল করো, যখন x, y হচ্ছিল তখন আমরা p বিন্দু থেকে একটা সোজাসুজি লম্ব টানছিলাম, p বিন্দু থেকে একটা সোজাসুজি লম্ব টানছিলাম, যেটা এখানটায় q বিন্দু আসছিল। pq এটা হচ্ছে y এবং oq সেটা হচ্ছে x। তাহলে r, থিটার ক্ষেত্রে কি হবে? দেখো স্টুডেন্ট, r, থিটার ক্ষেত্রে হবে এই যে OP, এই যে দূরত্বটা, এই দূরত্বটা হবে r, এবং এই OP x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেই কোণটা হবে থিটা। তাহলে বোঝা গেল মেরু স্থানাঙ্ক এবং কার্তেজীয় স্থানাঙ্কের মধ্যে পার্থক্য। মেরু স্থানাঙ্ককে আমরা ডাইরেক্ট x, y দ্বারা প্রকাশ করছিলাম, কিন্তু এই কার্তেজীয় স্থানাঙ্ককে আমরা সবসময় x, y দ্বারা প্রকাশ করছিলাম। মেরু স্থানাঙ্ককে সবসময় r, থিটা দ্বারা প্রকাশ করা হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট? তাহলে দেখো x সমান r cos থিটা এবং y সমান r sin থিটা, এটা আমরা ধরে নেব। এইটা ধরে নিয়েই আমরা হচ্ছে যে কোনো কার্তেজীয় স্থানাঙ্ককে মেরু স্থানাঙ্কে কনভার্ট করতে পারবো, বা মেরু স্থানাঙ্ক থেকে কার্তেজীয় স্থানাঙ্কতে কনভার্ট করে নিতে পারবো, যেখানে x is equal to √x² plus y², যেটা হচ্ছে দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। tan θ is equal to y by x, যেহেতু লম্ববায় ভূমি। এখানে আমরা দূরত্ব নির্ণয়ের আরেকটা সূত্র শিখব, যে মেরু স্থানাঙ্কের ক্ষেত্রে কিভাবে আমরা দূরত্ব নির্ণয় করতে পারবো। দেখো যদি কোনো বিন্দু স্থানাঙ্ক p r1, θ1 হয়, q ওই বিন্দুর স্থানাঙ্ক যদি r2, θ2 হয়, তাহলে এদের মধ্যে দূরত্বটা আসবে তো pq, এদের মধ্যে দূরত্বটা হবে pq। তাহলে pq দূরত্ব নির্ণয়ের ফর্মুলা কি হবে? স্কয়ার রুট অফ r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার 2r1 r2 cos θ1 minus θ2, θ1 minus θ2। এটাই হচ্ছে তোমাদের হচ্ছে যদি পোলার ফর্মে থাকে, তাহলে পোলার ফর্মে থাকলে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্র r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস r1 r2 মাইনাস 2r1 r2 cos θ1 minus θ2। এর প্রমাণটা আমরা দেখাচ্ছি না, শুধুমাত্র ফর্মুলা মুখস্থ করে নিলেই চলবে। ফর্মুলাগুলো তোমরা খাতায় নোট করে নাও। তোমরা যারা নতুন এসেছো তোমরা এক্ষুনি প্লে স্টোরে যাও,
যে স্টুডায়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আমার মতো আরো কোয়ালিটি টিচারদের ফ্রি ভিডিও পাওয়ার জন্য। স্টুডায়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং প্লে স্টোর থেকে স্টুডায়ার অ্যাপটি অবশ্যই ডাউনলোড করে নেবে। নেক্সট হচ্ছে যে একটা ত্রিভুজের যদি তিনটে শীর্ষবিন্দু জানা থাকে তাহলে তিনটে শীর্ষবিন্দুর সাহায্যে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব, ওই ত্রিভুজটার কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব। দেখো স্টুডেন্ট, যে ত্রিভুজের কৌণিক বিন্দু তিনটি স্থানাঙ্ক x1, y1, x2, y2, x3, y3 তার ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব। একটা ত্রিভুজ তো আমরা যদি দেখে নিই, একটা ত্রিভুজ A B C, A বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x1, y1, যেখানে B বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x2, y2 এবং C বিন্দু স্থানাঙ্ক যদি হয় x3, y3, সেই ক্ষেত্রে ওই ত্রিভুজে তিনটে কোণীয় বিন্দু জানা দেয়া রয়েছে। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে 1/2 মডুলাস অফ x1 হবে x1 ব্র্যাকেট y2 y3 প্লাস x2 ব্র্যাকেট y3 y1 x3 ব্র্যাকেট y1 y2 মডুলাস শেষ বর্গ একক। ক্ষেত্রফল সূত্র হবে বর্গ একক। তাহলে এই ফর্মুলাতে বসিয়ে দিবে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবে তিনটে শীর্ষবিন্দু জানা থাকলে। এবার দেখো তিনটে বিন্দু স্থানাঙ্ক দেওয়া রয়েছে x1, y1, x2, y2, x3, y3, তিনটে বিন্দু স্থানাঙ্ক আমরা জানি। এই তিনটে বিন্দু সমরেখ হবে। সমরেখ মিন্স সমরেখ মানে হচ্ছে একই সরলরেখায় অবস্থিত হবে। যদি কোনো তিন বা তিনের বেশি বিন্দু কোন সরলরেখায় অবস্থিত হয় তখন সেই বিন্দু তিনটি বা বিন্দুগুলিকে সমরেখ বিন্দু বলা হয়। এটা তোমরা ক্লাস ছোটবেলাতে মুখস্থ করেছিলে যে সমরেখ বিন্দু কাকে বলবো। তাহলে দেখো ছবিতে আমরা যদি দেখি, ছবিতে আমরা যদি দেখি একটা সরলরেখা, এখানে একটা বিন্দু রয়েছে P, এখানে একটা বিন্দু রয়েছে Q, এখানে একটা বিন্দু রয়েছে R। দেখো এই তিনটে বিন্দুকে সমরেখ বিন্দু বলা হবে কারণ যেহেতু একই সরলরেখায় অবস্থিত রয়েছে। এটা বক্ররেখা নয়, এটা সরলরেখা। এই তিনটে বিন্দু একই সরলরেখায় অবস্থিত হবে যদি এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হয়? 1/2 মডুলাস অফ x1, y2 y3, x2, y3 y1, x3 y1 y2। তাহলে দেখো যেহেতু শূন্য হবে তার মানে এই 1/2 এর ফাংশনটা কোনো কাজে লাগবে না। তাহলে 1/2টাকে বাদ দিয়ে দাও। তাহলে বাদ দিয়ে দিলে বাকি কি পাবো? x1 y2 y3 প্লাস x2 y3 y1 প্লাস x3 y1 y2 is equal to 0। বা যদি এর পুরো সরলফলটা শূন্য চলে আসে তাহলে আমরা অবশ্যই বলে দিতে পারবো এই তিনটে বিন্দু একই সরলরেখায় অবস্থিত। ওকে ডিয়ার স্টুডেন্ট, বুঝা গেছে? নেক্সট টপিকে চলে আসি যে এই সূত্রটা যদি ব্যবহার না করি তাহলে আর কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ডিটারমিনেন্ট। এটা মডুলাস নয়, কিন্তু এটা আমি যেটা দিচ্ছি এটা ডিটারমিনেন্ট। এটা হাফ অফ ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টস মিন নির্ণায়ক।
এই নির্ণায়ক সম্পর্কে তোমরা তখন জানবে যখন যখন তোমরা ক্লাস 12 এ বীজগণিত করবে। ক্লাস 12 এ যখন বীজগণিত করবে তখন তোমরা নির্ণায়ক সম্পর্কে জানতে পারবে। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র = 0। এটা সরল করতে পারো, নির্ণায়ক ব্যবহার করেও তোমরা করতে পারো, অথবা তোমরা এই সূত্র অনুযায়ী ব্যবহার করতে পারো, অথবা তোমরা অন্য সূত্র ব্যবহার করতে পারো। যেমন তিনটে বিন্দু স্থানাঙ্ক, তো তিনটে বিন্দু স্থানাঙ্ককে আমরা এইভাবে লিখে নিতে পারবো। তিনটে বিন্দু স্থানাঙ্ক আমরা লিখে নেব x1 y1 x2 y2 x3 y3। লেখার পর এই প্রথম যে বিন্দুটা থাকবে সেটা আরেকবার লিখে নেবে x1 y1। এর মাল্টিপ্লিকেশনটা কিভাবে হবে দেখো, মাল্টিপ্লিকেশন উপর থেকে নিচে হবে। এই x1 এর সাথে y2 গুণ হবে, x2 এর সাথে y3 গুণ হবে, x3 এর সাথে y1 গুণ হবে। পুরো গুণটা হয়ে গেল, পুরো গুণটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে লিখে নিলাম। তারপরে হচ্ছে বিয়োগ চিহ্ন হবে, আবার ব্র্যাকেটের মধ্যে বাকি অবশিষ্ট গুণগুলো। দেখো এই y1 এর সাথে x2, y2 এর সাথে x3, y3 এর সাথে x1, এই গুণটা আমরা একটা ব্র্যাকেটের মধ্যে লিখে নেব, পুরোটা মডুলাস দিয়ে দেব। ওকে স্টুডেন্ট, এইভাবে আমরা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এটা তোমরা ক্লাস 9 এও শিখে গেছো, সবই তোমরা ক্লাস 9 এ শিখে গেছো। আমরা শুধু একবার মেমোরাইজ করে নিচ্ছি, পুরনো সূত্রগুলোকে আমরা একবার ঝালিয়ে নিচ্ছি, আমাদের মাথা থেকে বেরিয়ে যেন না যায়। কারণ এই সূত্রগুলোর ব্যবহার তোমাদের প্রতি পদক্ষেপে পাবে, যত কোঅর্ডিনেট করবে প্রতি পদক্ষেপে তোমরা এই সূত্রের ব্যবহার পাবে। নেক্সট, আমরা যেটা জানবো, এটাও দেখো একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে সমান্তরাল অক্ষদ্বয়ের রূপান্তর। সমান্তরাল অক্ষদ্বয়ে কিভাবে রূপান্তর করতে পারবো, এটা ছবি এঁকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। একটা অ্যাক্সিস, আমরা শুধু প্রথম পাঁচটা টানছি, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে তোমার y অ্যাক্সিস। আমি শুধুমাত্র প্রথম পাঁচটা এঁকেছি। দেখো আমাদের কি বলেছে, অক্ষ দুটি সমান্তরাল রেখে h, k বিন্দুতে যদি মূল বিন্দুতে স্থানান্তরিত করা হয়। দেখো এই বিন্দুটা মূল বিন্দু, তো এই বিন্দুটা তো হচ্ছে মূল বিন্দু, এই মূল বিন্দুটাকে o দ্বারা প্রকাশ করা হয়, যে এখানে o বিন্দু স্থানাঙ্ক 0,0। এবার দেখো এই x অক্ষ y অক্ষকে সমান্তরালই রাখবো, যেখানে মূল বিন্দুটাকে আমরা h, k বিন্দুতে স্থানান্তরিত করে নেব। পুরনো ও নতুন অক্ষ দুটি সাপেক্ষে একই সমতলে অবস্থিত একটি বিন্দু p এর স্থানাঙ্ক যথাক্রমে হবে x, y এবং x', y'। ধরে নিচ্ছি যখন এই x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস আছে, এখানে একটা বিন্দু রয়েছে, এখানে একটা বিন্দু রয়েছে, বিন্দুটার নাম হচ্ছে p, এবং p বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x1, y1। ওকে, এবার আমরা অক্ষকে আমরা পরিবর্তন করে নিচ্ছি। এই o x অ্যাক্সিসটা এখানটায় নিয়ে চলে আসি, o y অ্যাক্সিসটা এখানটায় নিয়ে চলে আসি। তাহলে কি পরিবর্তন হবে দেখো, বেঁকে গেছে, ঠিক করে নি। তাহলে দেখো
এটা এখন মূল বিন্দু হয়ে গেছে h, k বিন্দু। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক এখন h, k বিন্দু। তাহলে যেহেতু ও 0, 0 বিন্দুটা হয়ে গেছে h, k বিন্দু, তার মানে এই p বিন্দুটা এখন স্থানাঙ্ক h, k নেই, x, y নেই, সেই p বিন্দুটার স্থানাঙ্ক এখন x ড্যাশ, y ড্যাশ। যেহেতু x ড্যাশ, y ড্যাশ হয়ে যাচ্ছে, তাহলে x এর মান কি রকম ভাবে পরিবর্তন হয়েছে দেখো। x এর মান হবে x ড্যাশ প্লাস h এবং y এর মান হবে y ড্যাশ প্লাস k। কারণ যেহেতু এই যে x এর মানটা কার সাথে সমান হবে, x ড্যাশ প্লাস h এর সাথে সমান হবে। কারণ কি দেখো, এখান থেকে এতটা পর্যন্ত h এবং এখান থেকে এতটা পর্যন্ত দেখো হয়ে গেছে x ড্যাশ। আর পুরোটাই তো হচ্ছে, আমরা যদি লম্ব টেনে দেখাই, p বিন্দু থেকে একটা সরাসরি লম্ব টেনে নাও, যেটা হচ্ছে আমরা m বিন্দু, এবং এখান থেকে একটা সরাসরি লম্ব টেনে নেওয়া যাক। এখান থেকে একটা সরাসরি লম্ব টেনে নেওয়া যাক, যেটা হচ্ছে আমি করে দিই n বিন্দু। দেখো এই o থেকে n, এটা h হবে, এবং n থেকে এই বিন্দুটা হচ্ছে স্থানাঙ্ক, আমি একটা অন্য কিছু করে দিই, o ড্যাশ করে দিই, o ড্যাশ। তাহলে o ড্যাশ থেকে n পর্যন্ত কে হবে। তাহলে দেখো এই o থেকে m, এটা তো পুরোটা x, তাহলে x টা কার সাথে সমান হয়ে গেছে, on প্লাস mn। o থেকে m টা হচ্ছে h, আর n থেকে m পর্যন্ত হচ্ছে x ড্যাশ। তাহলে দেখো h প্লাস x ড্যাশ x এর সাথে সমান। একই নিয়মে y টা y ড্যাশ প্লাস k এর সাথে সমান। এরকম যদি অক্ষের পরিবর্তন বলে, তাহলে তোমরা x এর পরিবর্তে x প্লাস h প্লাস x ড্যাশ এবং y এর পরিবর্তে k প্লাস y ড্যাশ পুট করে নেবে, পুট করে নিয়ে সমাধান। এটা একটা নতুন জিনিস পেলে তোমরা, কারণ এই অক্ষদ্বয়ের সমান্তরাল অক্ষদ্বয়ের রূপান্তর, এটা তোমাদের কিন্তু ক্লাস 9 এ ছিল না, এটা তোমাদের নতুন সংযোজন ক্লাস 11 এ নতুন ভাবে শিখলে। এবার এই আর কোন ফর্মুলা নেই, এগুলো সম্পর্কিত কিছু সমাধান আমরা এখানে করে নেব। দেখো বলছে দেখা হচ্ছে 1, 1 এবং এটা পুরোটা একটা ব্র্যাকেট হবে, বিন্দু 2m স্কয়ার বাই 1 প্লাস m স্কয়ার, 1 মাইনাস m স্কয়ার বাই 1 প্লাস m স্কয়ার। বিন্দু দুটির মধ্যে দূরত্ব m এর মানের উপর নির্ভর করে না। দেখো আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র কি শিখেছিলাম, আমি এই বিন্দুটাকে আমি p ধরে নিচ্ছি, আর এই বিন্দুটাকে আমি q ধরে নিচ্ছি। সমাধান করব, সলভ। p, তাই p বিন্দু স্থানাঙ্ক আমরা কত পাবো, p বিন্দু স্থানাঙ্ক আমরা লিখে নিচ্ছি 2m স্কয়ার হোল ডিভাইডেড বাই 1 প্লাস m স্কয়ার, কমা 1 মাইনাস m তার হোল স্কয়ার, वन माइनस m, एक मिनट, 1 माइनस m तार होल स्क्वायर डिवाइडेड बाय 1 प्लस m स्क्वायर। এটা p, আর q বিন্দু স্থানাঙ্কটা আমি ধরে নিচ্ছি 1,1। q বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 1,1।
তাহলে পি এবং কিউ এর মধ্যে যে দূরত্বটা আসবে সেটা কত আসবে দেখো, তাহলে সেই দূরত্বটা পি কিউ লিখতে পারবো, পি কিউ। তাহলে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা কি হয় দেখো, দূরত্ব নির্ণয়ের ফর্মুলা তো আমরা শিখে গেছিলাম যে দুটো বিন্দুর ভুজের বিয়োগফল মাইনাস দুটো বিন্দুর কোটির বিয়োগফল, দুটো বিন্দুর ভুজের বিয়োগফল তার স্কয়ার, তারপর হচ্ছে প্লাস দুটো বিন্দুর কোটির বিয়োগফল তার হোল স্কয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারবো দেখো এইভাবে 2m স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস m স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস 1 মাইনাস m তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস m স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার। সূত্রটা ছিল না x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। এবার দেখো এই সরলফল কি বেরায়, দেখো এটা যদি আমরা লসাগু করে নিই তাহলে এখানে পাবো মাইনাস m স্কয়ার, তাহলে মাইনাস m স্কয়ার আর 2m স্কয়ার বিয়োগ করলে আমরা শুধু পাবো হচ্ছে m স্কয়ার মাইনাস 1 হোল ডিভাইডেড বাই 1 প্লাস m স্কয়ার তার আবার হোল স্কয়ার। এবার এটা যদি আমরা সূত্রে ফেলে ভেঙে নিই, 1 প্লাস m স্কয়ার, তাহলে এটাকে যদি আমরা সূত্রে ভেঙে নিই তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এটা হয় মাইনাস 1 মাইনাস m স্কয়ার তার হোল স্কয়ার। PQ সমান স্কয়ার রুট অফ m স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস m স্কয়ার তার হোল স্কয়ার। আমরা স্কয়ারটা ভেঙে নিচ্ছি, সেপারেট করে নিচ্ছি, প্লাস দেখো এখানে m স্কয়ারের সাথে m স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, প্লাস 1 এর সাথে মাইনাস 1 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে মাইনাস 2m তার হোল স্কয়ার, তাহলে মাইনাস 2m যেহেতু তার হোল স্কয়ার আছে তাহলে আমরা স্কয়ার ভেঙে নিলে একদম 4m স্কয়ার পেয়ে যাব ডিভাইড বাই 1 প্লাস m স্কয়ার। লসাগু করে নিচ্ছি, উপরটা হবে 1 প্লাস m স্কয়ারের হোল স্কয়ার। দেখো লসাগু যদি করে নিই তাহলে এটা লসাগু হবে, লবটা কি পাবো m স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস 4m স্কয়ার। দেখো এটা সূত্র হয়ে গেছে a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 4ab, a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 4b কার সূত্র হয়, a প্লাস b তার হোল স্কয়ার সূত্র হয়, তাহলে m স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার আমরা একবারে করে নিয়েছি। দেখো লব আর হর কিন্তু সেম হয়ে গেছে, যেহেতু লব আর হর একই তাহলে কাটাকাটি হয়ে যায়, এটা রুট ওভার অফ 1 হয়ে যাবে, রুট ওভার অফ 1 is means 1। দেখো m এর মানের উপর নির্ভর করে না, m বিহীন উত্তরে বেরিয়েছে। নেক্সট
দেখো টি এর সমস্ত মানে একটি গতিশীল বিন্দু পি এর স্থানাঙ্ক হচ্ছে সিটি, টি এর সমস্ত মানে একটি গতিশীল বিন্দু পি এর স্থানাঙ্ক হচ্ছে সিটি প্লাস সি বাই টি এবং সিটি মাইনাস সি বাই টি। বলছে পি বিন্দু সঞ্চার পথের সমীকরণ চাই। দেখো পি বিন্দু সঞ্চার পথের সমীকরণ কিভাবে পাবো? সঞ্চার পথের সমীকরণ বের করতে হলে যে বিন্দুটা দিয়ে থাকবে সেই বিন্দুর ভুজটাকে এক্স, কোটিটাকে ওয়াই ধরে করতে পারো, অথবা ভুজটাকে এইচ, কোটিটাকে কে ধরে নিয়ে সমাধান করতে পারো। পরবর্তী ক্ষেত্রে এক্স, এইচ এর পরিবর্তে এক্স এবং কে এর পরিবর্তে তোমরা ওয়াই পুট করে নিতে পারো। আমরা একদম ডাইরেক্ট এক্স ওয়াই ধরেই পুট করছি, সমাধান করছি। সলভ। এটা আমরা লিখে নেব যে ধরি x সমান ct প্লাস c বাই d। এখান থেকে দেখো আমরা c কিন্তু কমন নিয়ে নিতে পারবো, c কিন্তু কমন নিয়ে নিতে পারবো। c যদি কমন নিয়ে নিই তাহলে দেখো এটা আমরা পাবো হচ্ছে t প্লাস 1 বাই t। ওকে, এবার y সমান পাবো আমরা ct মাইনাস c বাই t। তাহলে এখানে আমরা c কমন নিয়ে নিতে পারবো, c কমন নিলে পাবো আমরা t মাইনাস 1 বাই t। এবার দেখো আমরা কি করব, এখন আমরা করছি x স্কয়ার মাইনাস y স্কয়ার, দুজনের স্কয়ার করে আমরা বিয়োগ করে নিচ্ছি। দুজনের স্কয়ার করে বিয়োগ করলে আমরা পাবো c স্কয়ার, এখানটা পাবো হচ্ছে t প্লাস 1 বাই t তার হোল স্কয়ার মাইনাস এটা হবে c স্কয়ার t মাইনাস 1 বাই t তার হোল স্কয়ার। এখান থেকে দেখো আমরা c স্কয়ার কমন নিয়ে নিতে পারবো। c স্কয়ার যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি পাবো, t প্লাস 1 বাই t তার হোল স্কয়ার মাইনাস t মাইনাস 1 বাই t তার হোল স্কয়ার। দেখো এই পুরো থার্ড ব্র্যাকেটের ভেতরটা 4ab সূত্র হয়, 4ab সূত্র, তাহলে c স্কয়ার গুণিতক 4ab, 4 ইনটু t ইনটু 1 বাই t। তাহলে এখানে দেখো t আর t ক্যান্সেল হয়ে যাবে, t আর t ক্যান্সেল হয়ে গেলে আমরা পেয়ে যাব x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান 4c স্কয়ার। বাঁদিকে তো x স্কয়ার মাইনাস y স্কয়ার লেখা হয়ে আসবে, ইমপ্লাইজ দ্যাট x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 4c স্কয়ার। এটা একটা পরাবৃত্তের সমীকরণ, তোমরা ক্লাস 11 এই পাবে, হচ্ছে যখন 3D জিওমেট্রি 2D জিওমেট্রি লাস্ট চ্যাপ্টার করবে। x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান 4c স্কয়ার, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। তো 2D জিওমেট্রি ইন্ট্রোডাকশন এখানেই কমপ্লিট। আর 2D জিওমেট্রি কোনো ফর্মুলাও নেই এবং আর কোনো এক্সাম্পলও নেই। তোমরা নিজেরা ট্রাই করো, কোনো ডাউট থাকলে এখানে আপলোড করো, তোমাদের ডাউটস ক্লিয়ার করে দেওয়া হবে। তো ডিয়ার স্টুডেন্ট, আরো একবার বলার, তোমরা নতুন যারা এসেছো তোমরা স্টুডায়ার অ্যাপটি ডাউনলোড করে নাও প্লে স্টোর থেকে এবং স্টুডায়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আরো নতুন নতুন ফ্রি ভিডিও পাওয়ার জন্য। তো স্টুডায়ার সম্পূর্ণ বেঙ্গলি মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্য তৈরি। তো বেস্ট অফ লাক স্টুডেন্ট।